মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। কোটি বাঙালির অশ্রুজলে বাংলাদেশের মানচিত্রের বুকে লেখা আছে ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধার নাম। আজ গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে ৯ মাস যুদ্ধের পর আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। তাই বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের। অবশ্য সেই সাথে কেননা আমরা হারিয়েছি আমাদের স্বজনদের। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশ, আমাদের বিজয়। শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন সেই মুক্তিযোদ্ধাদের, এবং যে নারীগণ ভয়ানক নির্যাতনের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন সেই দিনগুলো, তাদের স্মরণ করছি বিজয় দিবসের আজকের এই দিনে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি বিজয় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা এই বিলেতে বাস করি বা বাংলাদেশের বাইরে আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছি বাঙালিরা, আমরা প্রত্যেকেই আমাদের মনের মধ্যে লালন করি বাংলাদেশকে। তাই আমাদের আজকের অনুষ্ঠান, এই বিজয় দিবসে আমাদের বিশেষ অনুষ্ঠান প্রাণের গহীনে বাংলাদেশ। আমাদের এই অনুষ্ঠানে আমরা আজকে বিজয় দিবস নিয়ে কথা বলবো, মুক্তিযুদ্ধের গান শুনব, দেশের গান শুনব, কবিতা শুনব। এবং এজন্য আমরা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের কিছু মেধাবী মানুষদেরকে, কিছু গুণী শিল্পীদেরকে। আসুন তাদের সাথে পরিচয় হয়। আমার মনে হয় তারাই তাদের পরিচয় দিন, আমি দেই না। আমার ডান দিকে বসে আছেন, আমি তারেক। কেমন আছেন সালমান ভাই? ভালো আছি। এরপরে আছেন আমি উপল। আমার বাম দিকে আছেন আমি সার্ভার। থ্যাংক ইউ ভেরি মাচ সাকলাইন এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, আর TV1কে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আপনাদের সময় বের করে এখানে এসেছেন। এবং আমার মনে হয় আমরা সবার পুরো নামটা বলে ফেলি এক ফাঁকে। আমার পুরো নাম সারওয়ারি আলম। আমার নাম SM ওয়াহিদুজ্জামান এবং হাসান তারেক। হাসান তারেক। যেহেতু এটা বিজয় দিবসের অনুষ্ঠান, এবং আমি আগেই বলিনি এটা কিন্তু কোনো ইন্টারভিউ না, আমরা কারো কেউ ইন্টারভিউ নেব না। আমরা বিজয় দিবস নিয়ে কথা বলবো, আড্ডা দেবো, জাস্ট একটা আনন্দটা উদযাপন করবো আমরা আজকের দিনটাতে। তাহলে একটু রিল্যাক্সে বসবো? অবশ্যই, এখানে কোনো ধরাবাধা নেই। আচ্ছা, আমরা শুরু থেকে কোনো গান দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করা যায়। দেশে গান দিয়ে শুরু হতেই পারে, তাই না? আমরা সবাই মিলে করতে পারি নাকি? জি জি, আমরা ঠিক আছে। আমরা একটা গান, আমরা আসলে দুটো গানকে একসাথে করে একটা গান করি। দেশের গান, আমারও দেশেরও মাটির গন্ধে। খুব পরিচিত গান সবার, আমারও দেশের মাটির গন্ধে আর আনন্দ লোকে মঙ্গল আলোকে। প্লিজ একটুখানি স্কিলটা হয়ে যাক। আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। প্রাণে প্রাণে যেন তাই তারি সুর শুধু পাই। প্রাণে প্রাণে যেন তাই তারি সুর শুধু পাই। দিগন্ত জুড়ে সোনা রং ছবি এঁকে যাই সারাক্ষণ। আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। গ্রহ তারক
চন্দ্রাজ সত্য সুন্দর রাজ সত্য সুন্দর আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন নেই কিছু প্রয়োজন নেই কিছু প্রয়োজন। বাহ, বেশ সুন্দর একটা শুরু। ধন্যবাদ। আসলে এই গানগুলো এত আমাদের আমাদের বাংলা ঐতিহ্যের হ্যাঁ এক একটা সম্পদ। হ্যাঁ অবশ্যই। এবং যেহেতু দেশকে নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান, এই বসা এবং অনুষ্ঠান, অবশ্যই গানগুলোকে আমরা বাদ দিতে পারবো না। অবশ্যই না। এখান থেকে আমি একটা প্রশ্ন শুরু করি, সেটা হচ্ছে যে এই যে বিজয় দিবস বা বিভিন্ন দিবস আমরা অনুষ্ঠান পালন করি, দেখা যায় যে আমরা অবশ্যই সবাই অনুষ্ঠান করে থাকি, কিন্তু এই অনুষ্ঠানের বাইরে গিয়ে কি আমরা এই দেশপ্রেমটা বোঝাতে পারি কোনোভাবে এইসব বিজয় দিবসে বা 21শে ফেব্রুয়ারি বা স্বাধীনতা দিবসে? অবশ্যই পারি। কিভাবে? আসলে আমরা তো শিল্পী মানুষ, হ্যাঁ, এবং আমাদের সব ধ্যান ধারণায় কিন্তু শিল্পী সত্তাকে নিয়ে, এবং আমরা যে কাজগুলো করি সেগুলো আমরা চাই যে আমরা যদি দেশের কোনো ক্রাইসিস হচ্ছে বা কোনো কিছু যেখানে আমরা আমাদের এই শিল্পী সত্তাকে এগিয়ে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে রিসেন্টলি আমাদের বাংলাদেশের সম্পদ এন্ড্রু কিশোর, তার শারীরিক অবস্থা খুব ভালো না, এবং আমরা সবাই ইংল্যান্ডের যারা শিল্পীরা আছে তারা মিলে একটা শো অ্যারেঞ্জ করছি এবং তাকে কিছু হেল্প করার চেষ্টা করছি। তো এই ব্যাপারগুলো দেশকে হেল্প করা, আসলে ব্যাপারটা কিন্তু দেশের সম্পদকে হেল্প করতে। তো এভাবে আমরা আমাদের দিক থেকে আমরা এভাবে চেষ্টা করে যাই, এবং আমরা করেছি আগেও যখন সিডর হয়েছিল তখন সিডরে আমরা বড় করে প্রোগ্রাম করেছি, কিছু টাকা পয়সা আমরা মানে অর্গানাইজ করে আমরা দেশে পাঠিয়েছি যখন এই এত হিউজ ন্যাচারাল ক্যালামিটি। তো এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করি না। কিন্তু যদি আমি বলি যে এই দিনগুলোর চেতনা বা এই দিনগুলোর তাৎপর্য বোঝানোর জন্য আমাকে কি শুধু এই অনুষ্ঠানগুলো করতে হবে, নাকি আমরা এর বাইরে কিছু করতে পারবো? কেমন হতে পারে কি, আমাদের দেশে তো সারা দেশে ছড়িয়ে রয়েছে অনেক মণিমুক্ত। মণিমুক্ত বলতে নানা রকমের এলিমেন্ট, মানে সাংস্কৃতিক যে সমস্ত মণিমুক্ত ছড়িয়ে রয়েছে, যেমন ধরুন লালনের গান রয়েছে, যেমন ধরুন শাহ আব্দুল করিমের গান রয়েছে, এরকম রবীন্দ্রনাথের গান তো রয়েছেই, আর এছাড়াও অনেক আধুনিক গান রয়েছে, ভালো ভালো দেশের গান রয়েছে। এই যে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো, সেগুলো বিশেষ করে আমরা যখন আমরা যারা বিলেতে বাস করি, তারা যখন আমরা চেষ্টা যখন করি যে এই মণিমুক্তগুলো যাতে আমাদের ছেলে মেয়েদের মধ্যে, অর্থাৎ আমাদের পরবর্তী যে জেনারেশন রয়েছে তাদের মধ্যে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, তাদের মধ্যে বোধটুকুন যাতে একটুখানি হলেও পৌঁছে দিতে পারি, আমার মনে হয় অনুষ্ঠানের বাইরে সেটা আমাদের অনেক বড় একটা কাজ, যাতে করে তারা পরবর্তী প্রজন্ম যাতে আমাদের দেশকে ভুলে না যায়। যারা তাতে করে আমার মনে হয় যে আমাদের বাংলার ঐতিহ্য, বাংলা যে কালচার, সেটাকে মানে প্রবাহিত করা, ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে। এখন এই যে যারা আমাদের এখানে প্রজন্মরা বড় হচ্ছে, আমরা যারা বড় হয়েছি যুদ্ধের পরে, আমরা অনেক সময় শুনে বড় হয়েছি মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই 69 হোক বা 52 হোক, 71 যুদ্ধ হোক, অথবা বীরশ্রেষ্ঠদের কথা হোক বা বীরাঙ্গনাদের কথা হোক, আমরা সব শুনে বড় হয়েছি। তবুও কিন্তু যাদের কাছ থেকে আমরা শুনেছি তারা হয়তো অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, সেটাই একেবারে ফার্স্ট হ্যান্ড শুনে বড় হয়েছি আমরা, বাট আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কিন্তু ফার্স্ট হ্যান্ড শুনছে না, তারা আমাদের কাছ থেকে না। এখন দেশে যারা বড় হচ্ছে তারা হয়তো শুনছে, কিন্তু এখানে যারা বড় হচ্ছে আমাদের প্রজন্ম না, তাদেরকে এই সব জায়গায় যুক্ত করতে গেলে আমাদের আসলে কি করা উচিত, বা তাদেরকে যুক্ত করা কি আমাদের কতটুকু জরুরি? আমার মনে হয় আসলে যে আসলে এডুকেশন যে কনসেপ্টটা, যে ব্যাপারটা আছে, এটা শুরু হয় বাসা থেকে। প্রতিটা মানুষের বাসা থেকে এডুকেশনটা শুরু হয়। আর বাচ্চাদের প্রথম শিক্ষক শিক্ষিকা যাই বলেন না কেন, সে বাবা আর মা, ভাই বোন, আত্মীয় স্বজন যদি একান্নবর্তী ফ্যামিলিতে থাকে, তাহলে আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলেই সেটা চেষ্টা করে। আমি আমার কথা দিয়ে বলতে পারি, আমি মুক্তিযুদ্ধ, আমি সাওয়ার ভাই যেটা বললেন, আমি আমার বাবা মার কাছে, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি শুনে মুক্তিযুদ্ধটাকে বুঝেছি, উপলব্ধি করেছি, তারপর আমি বই পড়েছি, তারপর সে আমার চেতনাগুলো আস্তে আস্তে আসছে। কিন্তু আমার ছেলে যে এখানে বড় হচ্ছে, এখানে যে বাচ্চাগুলো বড় হচ্ছে, তত
রুলসকে আমরা ট্রান্সফার করতে পারছি কিনা। সেটাই কথা। সেটা আসলে প্রথমত আসবে আপনি যেটা প্রোগ্রাম একটা মিডিয়া, এই একটা মাধ্যম মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, বাচ্চাদের কাছে, আমাদের প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু একটা বড় জিনিস করতে হবে, আমাদের বাবা মাকেই এই ইনিশিয়েটিভটা নিতে হবে আসলে। অন্তত বসে শোনানো, একটা গল্প শোনানো মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল, অথবা একজন বীরশ্রেষ্ঠের আত্মকাহিনী শোনানো যে কি হলো ব্যাপারগুলো। এটা আমরা কতটুকু করছি দ্যাটস আ কোয়েশ্চেন, কিন্তু এটা আসলে করলে খুবই ভালো হয়। আমার মনে হয় সেই সূত্রপাতটা বাসা থেকেই শুরু হয়। কিন্তু আপনি যদি এখানে প্রেক্ষাপট চিন্তা করেন, এই বিলেতের প্রেক্ষাপট, দেখা যায় এখানে সবাই খুব আসলেই ব্যস্ত, কাজে কর্মে থাকে, বাবা মায়েরা, বাচ্চারা স্কুলে বেশি সময় থাকে, যখন স্কুলে আসে দেখা যায় বাবার সঙ্গে দেখাই হয় না, মা যতটুকু পারে। সেই সব জায়গাতে মানে কত সহজে বাচ্চাদেরকে সব জায়গায় ইনভলভ করা যায়, আর কি কি মাধ্যমে আপনারা চিন্তা করতে পারেন? পরিবার তো অবশ্যই মূল, এর বাইরে গেলে পরিবার ছাড়া, পরিবারের এই যে সমস্যাগুলো থাকে, দেখা হওয়াটা, বসাটা, হয়তো দেখা যায় উইকেন্ডে দেখা হয় সবার সঙ্গে। না সাকলান, একটা কথা বলি এখানে, খুব এই যে আপনি বললেন যে বাচ্চারা কতটুকু সময় পায় বাবা মার কাছ থেকে, আসলে সময় এখানে দেয়া কম হয়, বিকজ এখানকার যে একটা এডুকেশনের যে একটা স্ট্রাকচার রয়েছে, আমাদের কাজকর্মের যে একটা স্ট্রাকচার রয়েছে, সেটা এমনই গায়ে গায়ে পিছিয়ে পিছিয়ে লাগানো যে সময় বের করা খুব মুশকিল। তা সত্ত্বেও যেটা আমাদের যেটা করা উচিত বলে আমি মনে করি, যে আমাদের নিজেদের সময় থেকে খানিকটা হলে সময় বের করে কেবলমাত্র ভ্যালুজের বীজ বপন করার জন্য যা প্রয়োজন, অর্থাৎ উদাহরণস্বরূপ দিতে পারি যে আমার বাচ্চাকে যদি আমি বলি যে আজকের দিনটা 16ই ডিসেম্বর, হ্যাঁ, সো 16ই ডিসেম্বরটা কি, এটার সিগনিফিকেন্স তাদের কাছে কি, আর একজন বাঙালি হিসেবে সিগনিফিকেন্সটা আমার কাছে কি? অবশ্যই আছে, হ্যাঁ, রাইট। আমি তো দেশে বড় হয়েছি, তারপর এই দেশে এসেছি, বাট ওরা তো এখানে জন্মেছে, কাজে ওরা তো মানে 16ই ডিসেম্বরের ভ্যালুসটা জানে না, বাংলাদেশিদের মতো করে জানে না। আমার যে কাজটা হবে বলে আমি মনে করি যে আমার যতটুকুন ভ্যালুজ আছে সেইটুকুন তাদের কাছে বোঝানো যে 16ই ডিসেম্বর আসলে কি হয়েছিল, বাংলাদেশে কি হয়েছিল, তখন কি ঘটনাটা ঘটেছিল, মানে আমরা যে এটা যে বিজয় দিবস, কিসের বিজয় দিবস, এই জিনিসগুলো তাদেরকে বোঝানো এবং তাদেরকে বলা, এবং তারপরে হয়তো গিয়ে খানিকটা দু একটা গান বোঝানো যে দেখো ওই সময় আমরা এরম এরম গান করেছিলাম, আমাদের বাবা মারা এরকম এরকম কালচারাল অ্যাক্টিভিটিস করেছিল, যেগুলোর মাধ্যমে তাদেরকে ইন্টারেস্টেড করানো যে হ্যাঁ এরকম হতে পারে। এরকমভাবে আমরা মনে করি যে একটু একটু করে তাদেরকে ইন্টারেস্টেড করে তোলা, বিকজ টু বি ইন্টারেস্টেড ইজ আ ভেরি গুড ইম্পর্টেন্ট থিং টু থিঙ্ক অ্যাবাউট হিয়ার। হ্যাঁ, তা তো অবশ্যই। বাচ্চাদেরকে ইন্টারেস্টেড করে তোলা, কিউরিয়াস করে তোলা। আমার মনে আছে আমি ছোটবেলায় স্কাউট করতাম যখন স্কুলে ছিলাম। আমরা আপনার এই প্রসঙ্গে যাবো, তার আগে একটা গান শুনে নিই। আবার গান? ঠিক আছে, আচ্ছা, দেশের গানে একটা করি। সবাই তো জানেন গানটা, আমার সাথে ধরেন, সাহস দেন। কোন গান হচ্ছে? আমাদের শুরু করলে এটা বুঝবো হয়তো গানটা। সেটাই একটু সারপ্রাইজ থাকে। এবার আপনার স্কাউটের গল্প শুনতে পারি আমরা। ছোটবেলায় যখন ছিলাম আমরা স্কাউট করতাম, তো তখন এই প্রতিটা এই সেলিব্রেশনের দিনগুলো যখন আসতো, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, তখন আমাদের আগের থেকেই কুচকাওয়াজ হতো, ট্রেনিংগুলো হতো। আমার মনে আছে আমার সাথে ছিল একটা বড় ড্রাম, বেস ড্রাম যেটা ছিল, যেটা আমি বাজাতাম। তখন সকালবেলায় করে যে একটা র্যালি হতো, স্কুলের মাঠে একটা কুচকাওয়াজ হতো, ওটার সাথে আবার ডিসপ্লেও থাকতো। এবং ডিসপ্লেতে আমার মনে আছে আমার পড়তে হতো, মুক্তিযুদ্ধের ড্রেস পড়তে হতো, একটা কাঠ দিয়ে বন্দুক বানানো, ওটাকে রং করা। তো এই যে মুক্তিযুদ্ধের যে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমরা তুলে ধরেছি। তখন তবে এতটা বুঝি না যে আমরা আসলে কি তুলে ধরছি, বাট সেন্সটা তখন ছিল। আস্তে আস্তে এই জিনিসগুলো আমাদের মধ্যে বপন হয়েছে। আমরা দেখতাম যখন 16ই ডিসেম্বর আসতো, তার আগে 4-5 দিন ধরে শুধু মাইকে এই ধরনের গানগুলোই বাজানো হতো। সেই গানগুলো কিন্তু ওখান থেকেই শেখা, ওখান থেকেই কিন্তু শোনা। বাসায় কিন্তু আলাদা করে এই গানগুলো তেমনভাবে হয়তো শোনা হয় নাই, কিন্তু আমরা বাইরে হোটেলে, রাস্তাঘাটে মাইকে যে গানগুলো শুনেছি, সেভাবে আমাদের মধ্যে চেতনাটুকু আস্তে 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 আরও বড় হয়ে উঠেছে। তো এখন সেই কথা, আপনার কথা আবার কোশ্চেনে ফিরে আসা যে আমরা এখানে বাচ্চাদের জন্য আর কি করতে পারি। হ্যাঁ, আসলে এগুলোই করা যায়। আপনার কথা আসলে একদম ঠিক। ওদের জন্য এই আয়োজনগুলো যদি আমরা ফিরে নিয়ে আসি, আমরা আমাদের এই কমিউনিটিতে, তাহলে কিন্তু হয়তো বাচ্চারা একটু বেশি ইন্টারেস্ট হবে এসব জিনিসে জানতে। আচ্ছা, আমরা বিরতিতে যাব, তার আগে সবাই মিলে একটা দলীয় সঙ্গীত গাওয়া যায় না? হতে পারে, চেষ্টা করা যায়, প্লিজ। ওকে, একটি লালনের একটা গান। ঠিক আছে, কি বলেন? সত্য কাজে কেউ নয় রাজি, সত্য
সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা না না। জাত গেল জাত গেল বলে দেখি আজব কারখানা, জাত গেল বলে দেখি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা না না। জাত গেল বলে দেখি আজব কারখানা, জাত গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবে যাবার কালে, কি জাত হবে যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে দেখি আজব কারখানা, জাত গেল বলে। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, এ ভ্রম তো গেল না না। জাত গেল বলে দেখি আজব কারখানা, জাত গেল বলে। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা না না, তানা না না, তানা না না। জাত গেল বলে দেখি আজব কারখানা, জাত গেল বলে। বাহ দর্শক, আমরা শুনছি আমাদের অতিথিদের গান, তাদের কথা। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। আমরা আবারও ফিরছি বিরতির পরে। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ প্রাণের গহীনে বাংলাদেশ অনুষ্ঠানে, বিজয় দিবসে বিশেষ অনুষ্ঠান। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান আবার মাঠে। আচ্ছা, আমরা একটু আগে শুনেছি পুল ভাইয়ের কাছ থেকে যে স্কাউটের কি হয় খেলাধুলা, যেহেতু আমরা একটু আনন্দ উদযাপন করি, শুধু তো ভারী ভারী কথা বললে হবে না, আর সমস্যার সমাধান করি। আমরা একটা খেলা খেলবো আপনাদের সাথে। খেলা? আচ্ছা, হয়ে যাক খেলা। আপনাদের কাছে আমি এটা তো ভাই প্ল্যানে ছিল না আপনার, এটা তো প্ল্যানে ছিল না। প্ল্যানে কোনো কিছু থাকে না, খেলা খেলতে প্ল্যান লাগে নাকি? আবার খেলাতে এমনি হয়ে যায়। খেলা হবে শুনি। খেলা হচ্ছে আমরা একটা শব্দ দেখাবো, আচ্ছা, শব্দ পড়বো আমি দুবার, আপনারা পড়বেন, এরপর আমি বলবো খেলাটা কি হবে। ওকে, ঠিক আছে? এটা মনে রাখার খেলা। সেরকমই দেখি না বুড়ো হয়ে গেছি, আমরা তো খুব একটা সাপোর্ট কতটুকু করে বলে বুড়ো মনে হয়েছে সেটা হচ্ছে না। দেখা যাক, আমরা কতটুকু বুড়ো হয়েছে আমরা সেটা দেখি। তাহলে আমরা কি স্ক্রিনে দেখবো আমাদের শব্দ? আমরা স্ক্রিনে শব্দগুলো দেখি। নোয়াখালী, পমফ্রেড, নাকছাবি, বিজয় দিবস, ইলিশ পোলাও, রাঙামাটি, 21 ফেব্রুয়ারি, কানপাশা, চিজ কেক, ছাগলনাইয়া, টিকলি, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ, মান্তাসা, চিংড়ি মালাইকারি, সুনামগঞ্জ, আংটি, পান্তা ভাত, বুদ্ধিজীবী দিবস, রংপুর। আমি আবারও পড়ছি, লাস্ট টাইম মনে রাখেন। নোয়াখালী, পমফ্রেড, নাকছাবি, বিজয় দিবস, ইলিশ পোলাও, রাঙামাটি, 21 ফেব্রুয়ারি, কানপাশা, চিজ কেক, ছাগলনাইয়া, টিকলি, স্বাধীনতা দিবস, বৈশাখ, মান্তাসা, চিংড়ি মালাইকারি, সুনামগঞ্জ, আংটি, পান্তা ভাত। এখন আপনাদের কাজ হচ্ছে, আশা করছি এটা এখন চলে যাবে, আপনাদের কাজ হচ্ছে কি এখানে বাংলাদেশের কিছু জেলার নাম দেয়া আছে, খাবারের নাম দেয়া আছে, গহনার নাম দেয়া আছে, কিছু বিশেষ দিবসের নাম দেয়া আছে।
আপনাদেরকে সেই সেগমেন্ট আলাদা করতে হবে। কি বলছেন? সময় হচ্ছে কি আমি যতক্ষণ কবিতা পড়ব ঠিক তত। সেগমেন্টে মানে ওই ওই শব্দগুলো লিখতে হবে আমাদের। হ্যাঁ, কিন্তু ওখানে যে সিরিয়াল সেই সিরিয়াল না, ধরেন গহনা একসঙ্গে, জেলার নাম একসঙ্গে, খাবারের নাম একসঙ্গে ও মাই গড। এবং বিশেষ দিবসের নাম একসঙ্গে লিখতে হবে। পাঁচটা 20টা শব্দ দেওয়া আছে। ওকে। শুরু। না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি আমার বুকের ভিতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ ছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপনজনেরই লাশ দগ্ধ রক্তাপ্লুত, যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায়। আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্য এমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে যা করেছে দিতে ভাসাতে আর বনে বাজারে শয্যা পেতে দিতে, অভিশাপ সেই সব দজ্জালদের অভিশাপ দিচ্ছি। ওরা চিরদিন বিশীর্ণ গলায় নিয়ত ব্যারাক বয়ে গলিত নাছর মৃতদেহ। অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো। অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ঘুরবে খেপার ওপাড়া, নিজেরই সন্তান ফিরিয়ে নেবে মুখ চিনতে কখনো। অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য, বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে ওরা। প্রেতায়িত সেই সব মুখের উপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট। অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। আমার কবিতা পড়লাম, কবিতা পড়া শেষ, এখন দেখি আমাদের খেলার কি অবস্থা। দেখি আপনারা কে কি লিখলেন। স্ক্রিনে এটা আসবে আবার? স্ক্রিনে পরে আমরা দেখব, আগে দেখি নি আপনাদের খেলার কি অবস্থা। আমি দেখি কে কি লিখেছে। আমরা পড়তে পারি নাকি? না, দেখি আচ্ছা, আমাকে দেন, আমি তো এখন বিচারক নাকি। আচ্ছা, দেন। আমি গোটা সাথে শব্দ আচ্ছা। মনে করতে পেরেছি। উপর ভাগটা পেলাম। উপর তো ভালোই করেছে মনে হচ্ছে, ওর তুমিও খুব ভালো করেছো। আচ্ছা, এটা সারোর ভাই। আচ্ছা, সারোর ভাই লিখেছে 20টার মধ্যে 1 2 3 4 5 6 7টা লিখেছে। আপনি লিখেছেন হাসান তারেক ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। ওয়াও, অনেকগুলো। fantastic। 5টা বাকি আছে। সবগুলো ওয়ার্ড ছিল Because না he is এখানে, the youngest anyway. সবগুলো ওয়ার্ড এখানে ছিল না, অনেকটা বানানো। আমি পড়ে দেব। স্যার উপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বাহ, আমি অনেক বাড়িয়ে লিখেছি। বানিয়ে। আচ্ছা, আমি তারেক ভাইটাই পড়ি একটু। নোয়াখালী, রংপুর, যদি রংপুর বানানটা ভুল। আচ্ছা, কুমিল্লা ওয়ার্ডগুলো কি স্ক্রিনে আনা যায়? খেয়াল করিনি কিন্তু আমি। কুমিল্লা কি ছিল? কুমিল্লা ছিল না। এই যে রাঙামাটি, ইলিশ পোলাও, চিংড়ি মালাইকারি, নববর্ষ 21 ফেব্রুয়ারি বুদ্ধিজীবী দিবস, লুঙ্গি কামটা কি ছিল? সবই তো ভুল, সবই তো শাড়ি, এগুলো তো ছিলই না। আংটি ছিল, তার মানে আপনার কিন্তু 4টাই ভুল, তার মানে আপনি 11টা। কিছু নিচে আরেকটা আছে তো, এটা নাই? চড়ুই ভাতি এগুলো কি নিজে নিজে দিলেন? বানিয়েছে আর কি। হ্যাঁ, তাও তো ভালো, বানিয়ে বানিয়ে ভেবে ভেবে লিখেছে। স্মৃতিশক্তি তো এভাবে হয় না। আচ্ছা, নোয়াখালী, রংপুর, ছাগলনাইয়া, নমফ্রেড নাকি পমফ্রেড লিখেছেন? পমফ্রেড। আচ্ছা, পমফ্রেড, চিজ কেক, নাকছাবি, মান্তাসা। ভালোই, 7টায় ভালোই লিখেছেন আপনি। নোয়াখালী, রংপুর, ছাগলনাইয়া, কানপাসা, মান্তাসা, আংটি, চিংড়ি মালাইকারি, ইলিশ পোলাও, বিজয় দিবস, স্বাধীনতা দিবস। উপলক্ষে সবচেয়ে ভালো He's the করেছে। best, yeah. পমফ্রেটও আছে নিচে। Pomfret কথা আছে। হাসান ভাই যে এতগুলো ভুল করলো এবং সে যে বানিয়ে বানিয়ে লিখলো, তার শাস্তি হওয়া উচিত একটা। সেটা আপনি তো বিচারক মানুষ। শাস্তি কি গান দেয়া যায় একটা? হ্যাঁ, খুব ভালো একটা শাস্তি হতে পারে, একটা গান হতে পারে। আচ্ছা, আর আমরা গান শুনি একটা, দেশের গান তো হবে, অন্য কোনো গান শুনতে দেশের চাই গান। না। আচ্ছা, ঠিক আছে, আমাদের বাংলাদেশের এক গর্ব জেমস, তার একটা গান করি প্লিজ। বাংলাদেশ নিয়ে, ঠিক আছে?
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ারদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি। তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরি ভাইহারা ২১-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। তুমি এস.এম. সুলতানের বিদ্রোহী কবিতা উন্নতম শির। তুমি রক্তের কালিতে লেখা নাম ৭ শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি বাসের দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শানিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদিন এস.এম. সুলতানের রং তুলির আঁচল। শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। বাহ, দারুণ চমৎকার, দারুণ চমৎকার। এই গানগুলো যদি আমরা আসলে এখনকার প্রজন্মরা যদি গানটা শুনে তাহলে মোটামুটি বাংলাদেশে অনেক কিছু তারা পেয়ে যাবে, কিছু তো পেয়ে যাবে। তো আমার কথা হচ্ছে যে এই যেমন ২১শে ফেব্রুয়ারি এখন কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে সেটা। হ্যাঁ, আমরা কি পারি না যে আমাদের এই বিজয় দিবস বা ২৬শে মার্চটা এভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সেটা করতে গিয়ে কি করা যায়? ২১শে ফেব্রুয়ারিটা নেওয়া আমাদের জন্য সহজ হয়েছিল কারণ হচ্ছে ভাষার জন্য না। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে প্রথম মুভমেন্ট ফর, পৃথিবীর অন্য কোনো দেশে মুভমেন্ট ফর ল্যাঙ্গুয়েজ হয়নি এর আগে। আচ্ছা, সেই জন্য এই বিশেষ করে এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর স্বাধীনতা দিবস তো আসলে প্রত্যেকটা দেশের থাকে এবং বিজয় দিবস প্রত্যেকটা দেশে থাকতে পারে এবং প্রত্যেকটা দেশে সেটা নিজস্ব। সেটাকে মানে ২১শে ফেব্রুয়ারির মতো মানে স্পেশালাইজ করাটা মুশকিল। আচ্ছা, কারণ তাতে হবে কি, তাতে হবে যে সার্বজনীন হয়ে যাবে প্রত্যেক দেশের যে আলাদা আলাদা যে ব্যাপার, যে স্বাধীনতার যে ব্যাপারটা রয়েছে সেটা আর থাকবে না। কাজে সেটাকে আলাদা করা মুশকিল, সেটাকে সার্বজনীন করা মুশকিল। তা কিন্তু যদি আমরা কি পারি না যে আমাদের এই বিজয় দিবসটা, যে এই যে বিজয় দিবসের যে আনন্দ বা উচ্ছ্বাস বা বেদনাও হোক, সেটা কি আমরা পারি না আমাদের এই বিলেতে বা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দিতে? সেটা তো অবশ্যই পারি। সেটাই বলছি। বিলেতকে আমাদের বলা হয় তৃতীয় বাংলা, তাই না? তৃতীয় বাংলা বলা হয় এই জন্যে যে বাংলাদেশ, কলকাতা এবং তারপরেই এই বিশেষ করে লন্ডন এবং ইংল্যান্ড, এখানে যত বাঙালি আমরা রয়েছি এবং যত বাংলাদেশিদের যত অ্যাক্টিভিটিস হয়, কালচারাল অ্যাক্টিভিটিস হয়, সেটা স্বীকার করতেই হবে যে এই বিলেতের একটা মানে কি বলবো উল্লেখযোগ্য অবদান রয়েছে। আমরা সেই বিজয় আনন্দে একটা সমবেত গান শুনি। আচ্ছা, এই গানটি আমরা যেটা করার প্ল্যান করছি, এই গানটি আসলে একটুখানি আধ্যাত্মিক একটি গান। আচ্ছা,
গানটি মানে বিশেষ করে মুভিতে ব্যবহৃত হয়েছে, বাট এটা বাংলাদেশের বিখ্যাত একটি গান এবং সবাই খুব মানে আনন্দ নিয়ে শোনে গানটা, আচ্ছা এবং সবার বহুল পরিচিত একটি গান। ঠিক আছে। আমরা চেষ্টা করছি গাওয়ার। একটু বলি আমি তখন জি। বাংলাদেশে যেটা শুনতাম রেডিওর প্রোগ্রাম হতো দুপুরবেলায়, আর ওই দুর্বার একটা প্রোগ্রাম হতো দুপুরবেলায়, অনুরোধের আসর গান right, হতো। right, তখন right. শুনতাম যে একটা রেডিও ছিল আমাদের, ওইটি অন করে শুনতাম যে অমুক জায়গা থেকে সে অনেকে অনুরোধ করেন এবং তারপরে গানগুলো গেতাম। আর তখন থেকে গানগুলো মাথায় ঢুকে আছে। গানগুলো আসলে আলাদা করে কখনো শোনা হয় নাই, কিন্তু আসলে ছোটবেলার মেমোরি যেগুলো সেগুলো নিয়ে আজকে আমাদের আইডেন্টিটি। আর স্বাধীনতা দিবসের কথা যেটা একটু বললেন, ছোট্ট করে একটু বলছি আপনি যাওয়ার আগে। আমার মনে হয় বিলেতে বিজয় ফুল নামের একটা অ্যাক্টিভিস্ট সম্ভবত আছে, সেটাও বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, শুধু বাচ্চাদের কেন, বাচ্চাদের এবং বড়দের সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। বিজয় ফুল আসলে এটা একটা মুভমেন্ট। সে এখানে যেরকম এটা একটা লোগো, একটা সুন্দর একটা ব্যাজ, যেটাতে আপনার সবুজ রঙের মাঝে লাল রঙের একটা ফুলের ছবি, মানে আমাদের বাংলাদেশের পতাকার পতাকাকে রিপ্রেজেন্ট করছে। আসলে পপির আদলে আর কি ফ্ল্যাগটা কি করা আছে। নাকি আমি আমরা গানে ফিরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়াছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে ওহো মনরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মনা হুঁশিয়ার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। মনরে ওহো মনরে, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, সময় থাকতে মনা হুঁশিয়ার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। বাহ, গানটা মনে হলো আবার রিমেক হলো আর কি, রিমিক্স না। সুন্দর। আচ্ছা, আমাদের অনুষ্ঠান আসলে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সময় চলে গেল। ওকে, আমি সবশেষে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে মুক্তিযুদ্ধের সময় কিছু গান ছিল আমাদের স্বাধীন বাংলা বেতারের, যে গানগুলা শুনে দেখা গেছে যে মানুষজন অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে দেশের জন্য, যুদ্ধের জন্য, এবং সেই গানগুলো শুনলে আমরা এখনো অনেক বেশি আপ্লুত হই বা আমাদের মধ্যে সেই চেতনা কাজ করে। আপনারা কি মনে করেন যে এই গানগুলো এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আমাদের মতোই সেরকম চেতনা দিতে পারে বা ওরা সেরকম উদ্বেলিত হয় গানগুলো শুনে? আমি আসলে এই ব্যাপারটাকে একটু আগে থেকে শুরু করতে চাই। গানটা তো আরেকটু যখন আমরা বড় হচ্ছি, গানটা একটু পরের ব্যাপার। তো আমাদের ফ্যামিলির যেই লার্নিংসটা, যে আমরা দেশ সম্পর্কে আমাদের বাচ্চাদেরকে শেখাবো, তারপর যখন ওরা 5, 6, 7 বছর বয়স, এই গানগুলোকে আমরা আমাদের সাথে করে ওদেরকে যদি নিয়ে আসি এবং তারা যদি এই গানগুলো শোনে, তো যেহেতু এই 4-5 বছর 6 বছর ওরা জানতে পারছে বাংলাদেশ সম্পর্কে, এবং এই গানগুলো তখন ওদেরকে চিন্তা করতে শেখাবে যে আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের যেই হিস্ট্রি, এটা ইজ এ বিগ থিং। তো তখন আমার মনে হয় যে এটা তাদের ভেতরে একটা বীজ বপন করবে দেশকে জানার এবং দেশকে অনুভব করার। এবং এখান থেকে যতদিন পর্যন্ত আমরা পারি ওদেরকে নিয়ে সামনে এগিয়ে যাব, দেশকে বুঝতে, দেশকে জানতে চেষ্টা করাবো, এবং আমার মনে হয় এটা একরকম ওদের জন্য ভালোই হবে দেশকে জানার জন্য, সেটা আমি মনে করি।
আপনাদের আর আমার ছোট্ট একটা করে কথা বলার আছে আসলে, যেটা বললা তুমি তারেক, দ্যাটস ট্রু। আসলে গানটা তো শুধু শোনার জন্য না, গানটা তো আসলে ধারণ করার জন্য, হ্যাঁ, অনুধাবন করার জন্য। প্রত্যেকটা ওয়ার্ড যারা যে গানে আছে লিরিক্সের মধ্যে, তার প্রতিটির আলাদা আলাদা একটা মানে আছে। সেই মানেটাকে ধরে রাখা খুব ছোট বয়সে আসলে বোঝাটা আসলেই মুশকিল। এটা যদি হিস্ট্রি জানা না থাকে বা পারিপার্শ্বিকতা জানা না থাকে, তাহলে Connect অনেক করাটা সময় খুব মুশকিল। সেটাই কানেক্ট করাটা মুশকিল, এবং এই ওয়ার্ডগুলো তখন ভ্যালু থাকে না। তো আমার যেটা মনে হয় যে এখন আস্তে আস্তে যেটা হয়, শুনতে শুনতে আস্তে আস্তে মানুষের একটা চলে আসে তখন। আর বাচ্চারা যদি আমরা বাসায় গানগুলো বাজাই, বাচ্চারা যদি গানগুলো শুনে, একটা সময় আসবে ওরা তখন গানটা বুঝতে বোঝার চেষ্টা চেষ্টা করবে করবে। এটাতে কি আছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ অনুষ্ঠান আসার জন্য, বিশেষ অনেক অতিথি ধন্যবাদ হয়ে। আপনাকে। এবং আমি চাইবো যে আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করবো আমাদের সারার ভাই একটা দেশের গান দিয়ে। আমি তার আগে বিদায় নিয়ে নিই দর্শকদের কাছ থেকে। ঠিক আছে দর্শকরা, আমাদের অনুষ্ঠান শেষের পথে, আমরা একটা গান দিয়ে শেষ করবো। তার আগে আমি বিদায় নিচ্ছি। আমাদের সবার চাওয়া যে বাংলাদেশের এই যে বিজয় আনন্দ ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় তোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, রক্তে তাদের জেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।